আসসালামু আলাইকুম। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো এইচটি কেবল। এইচটি কেবল সাইজিং। এইচটি কেবল সাইজিং নিয়ে আমাদের অনেকের মধ্যে কনফিউশন থাকতে পারে, সবার মধ্যে না বলতেছি, অনেকের মধ্যে কনফিউশন থাকতে পারে। এখান থেকে যদি আমি দেখি, এই যে এটা হলো আমার ট্রান্সফরমার, এটা হলো আমার 11 কেবি গ্রিড। তো আমার এইচটি কেবলটা কানেকশন আছে কিসের সাথে? এই এইচবি সাইডের যে বুশিং, এইচবি সাইডের বুশিং থেকে 11 কেবি গ্রিডের সাথে কানেক্টেড। ওকে, এসবি সাইডের বুশিং এর সাথে, এসবি সাইডের বুশিং থেকে 11 কেবি গ্রিডের সাথে কানেক্টেড। এখন গ্রিডের কি কি প্যারামিটার? গ্রিডের ভোল্টেজ হলো 11 কেবি, গ্রিডের শর্ট সার্কিট কারেন্ট হলো 25 কিলো এম্পিয়ার। ওকে, এই দুইটা আমরা গ্রিড থেকে নিব, নিয়ে তারপর আমরা এইচটি সাইডের কেবল ক্যালকুলেশন করব। এর মাঝখানেও আবার এই যে এইচটি সাইডের কারেন্ট, এই যে বিভিন্ন ট্রান্সফরমারের বিভিন্ন রেটিং এর উপর ভিত্তি করে এইচটি সাইডের কারেন্ট ভিন্ন ভিন্ন রকম হইতে পারে, যেটা আমরা দেখছি। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আসেন আমরা এইচটি সাইডের কেবল কিভাবে সাইজিং ক্যালকুলেট করতে হয়, আজকে আমরা শুধু সাইজিং ক্যালকুলেশন নিয়ে আলোচনা করব। যেমন এখানে দেখেন, এখানে একটু ত্রিকোণ, এইচটি সাইডের কেবল সাধারণত ত্রিকোণ হয়, XYZ mm²। তারপর আবার এখানে দেখেন একটা টাইপ, এটা হলো টাইপ ছিল, কেবল টাইপটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আগে আমরা সাইজ নিয়ে আলোচনা করি। ওকে, আগে আমরা সাইজ নিয়ে আলোচনা করি, তারপর আমরা টাইপ নিয়ে আলোচনা করি। ওকে, সো আসেন আমরা তাহলে এইচটি সাইডের এইচটি কেবল ক্যালকুলেশনে আলোচনা করি। এখন এইচটি কেবল নিয়ে টি আর এমএস ট্রান্সফরমার, আমি যেটা বলছি যে ট্রান্সফরমার বা সাবস্টেশন, ট্রান্সফরমারের সাইজই হলো কি সাবস্টেশনের সাইজ। ওকে, ট্রান্সফরমারের সাইজই হলো সাবস্টেশনের সাইজ। ট্রান্সফরমারের আমি কিছু এক্সাম্পল হিসেবে নিছি, কাজের সময় যে এটাই হবে কম বেশি, বাস এক্সাম্পল হিসেবে নিছি যে আমি যদি এতগুলো সাবস্টেশনের জন্য ক্যালকুলেশন করি, আশা করি আপনারা বাকিগুলোর জন্য যেগুলো থাকবে সেগুলোর জন্য আপনারা পারবেন, তাই না? যেমন এখানে মাঝখানে কি আছে, 400 আছে, এই দুইটার মাঝখানে 630 আছে, তাই না? কাজে এগুলো আপনারা পারবেন আশা করি। ওকে, অথবা আমি যদি এখানে আরেকটা নিয়েই নেই, মনে করেন এখানে আমি নিয়ে দিলাম 400, 400 কেবিএ। এটা ওকে, তাহলে কেমনে হলো? এই যে এটা হলো কি আমার কেবিএ রেটিং, ট্রান্সফরমার বা সাবস্টেশনের রেটিং। 250 কেবি হতে পারে, 400 কেবি হতে পারে, 500 কেবিএ, 1000 কেবিএ, 2000 কেবিএ, 2000 কেবিএ। এটা আমি 630 নিই, যেহেতু এটা 400 আছে কাছাকাছি, আমি 630 নিলাম। ওকে, তাহলে এটা হলো কি, এটা হলো আমার ওই যে এইচটি সাইডের কারেন্ট। এইচটি সাইডের কারেন্ট কারেন্ট কেমনে বের করছি? ওই যে দেখেন ফর্মুলাটা, কেভিএ ডিভাইডেড বাই 1.732 ডিভাইডেড বাই ভোল্টেজ। ওকে, সবগুলো আমি একই রকম ভাবে বের করছি। যেহেতু সাবস্টেশন বা ট্রান্সফরমারের সাইজ ভিন্ন ভিন্ন, সো কারেন্টের পরিমাণও ভিন্ন ভিন্ন। আর এইচটি সাইডের ভোল্টেজ সবগুলোতে 11 কেবি। ওকে, কারণ আমার ট্রান্সফরমারের রেটিং যাই হোক, আমি 11 কেবি গ্রিডের সাথে কানেক্টেড করব। ওকে, সো আমার 11 এইচটি সাইডের ভোল্টেজ 11 কেবি। একই রকম ভাবে আমার গ্রিডের শর্ট সার্কিট কারেন্ট 25 কেবি। অর্থাৎ আমার সাবস্টেশনটা যেহেতু, আমার ট্রান্সফরমারটা যেহেতু 11 কেবি গ্রিডের সাথে কানেক্টেড থাকবে, সো আমি 11 কেবি গ্রিডের যে শর্ট সার্কিট কারেন্ট, সেই কারেন্ট নিয়ে আলোচনা করব। সেই কারেন্ট নিয়ে আমার সকল ক্যালকুলেশন হবে। অর্থাৎ এইচটি সাইডে আমার শর্ট সার্কিট কারেন্ট কত হবে এটা ক্যালকুলেট করার প্রয়োজন নাই। যেমন এলটি সাইডে যেরকম আমি কি করছিলাম, ওই যে আমার এলটি সাইডে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি হলো কত, 3480 এম্পিয়ার। আর শর্ট সার্কিট কারেন্ট হলো কত, 40 কিলো এম্পিয়ার, 40 কিলো এম্পিয়ার। ওকে, এই এলটি সাইডে আমি শর্ট সার্কিট কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি ক্যালকুলেট করছি কেন? কারণ এখানে ট্রান্সফরমারের ইম্পিডেন্সের কারণে এটা গ্রিডের কারেন্টের সমান হবে না, কম বেশি হবে, বেশি হবে সাধারণত, এই জন্য আমি এটা ক্যালকুলেট করছি। কিন্তু এইচটি সাইডে এইচটি সাইডে শর্ট সার্কিট কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি, শর্ট সার্কিট কারেন্ট কত হবে সেটা আমি কি করব না, ক্যালকুলেট করব না। যেটা আমি আগেও করিনি, আগের যে লেকচার গুলোতে দেখবেন আমি ক্যালকুলেট করিনি, বরং কি করছি আমি, যেহেতু এটা আমার গ্রিডের সাথে কানেক্টেড, সো গ্রিডের যে ক্যাপাসিটি, সেই গ্রিডের যে শর্ট সার্কিট কারেন্ট, সেই কারেন্টটা নিয়েই আমি কাজ করব। ওকে, কারণ এখানে যদি কোনো ফল্ট হয় বা গ্রিডে যদি কোনো ফল্ট হয়, তাহলে ওই 25 কিলো এম্পিয়ার এদিক দিয়ে ফ্লো করবে।
অথবা এইদিকে, ওকে, এইদিকে এই দিক দিয়ে যদি ফ্লো ফ্লো করবে। বা ট্রান্সফরমারের পরে যদি কোনো ফল্ট হয়, তখন কিন্তু 25 kA ফ্লো করবে না, তখন কিন্তু ফ্লো করবে কত, 40 kA। এটা নির্ভর করবে। এটা এই যে 40 kA কিসের জন্য, 40 kA হলো এই সার্কিট ব্রেকার এই কেবলের জন্য, এই বাস বার পর্যন্ত। আপনি যদি এলবি সুইচ গিয়ার বা এলবি বাস বার নিয়ে আলোচনা করেন, স্ট্যান্ডার্ড এলবি সুইচ গিয়ার, তাহলে দেখবেন এই এলবি বাস বার হলো 50 kA 3 সেকেন্ড, 50 kA 3 সেকেন্ড। আচ্ছা, সেটা নিয়ে আমি পরে আসবো। আপাতত আমরা এখন এইচবি সার্কিট ব্রেকার নিয়ে আলোচনা করি। অন্যদিকে চলে গেলে আবার কনসেন্ট্রেশনে কনফিউশন চলে আসে। সো এটা হলো কি আমার এইচটি সার্কিট ব্রেকার, এইচটি এলবি গ্রিডের শর্ট সার্কিট কারেন্ট। এখন এখানে দেখেন টাইম, কারণ আমি যে কেবল ক্যালকুলেশন করি, এইচটি কেবল ক্যালকুলেশন করার জন্য আসলে আইএসসি তে বিভিন্ন রকমের ফর্মুলা আছে, বা বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, ওগুলো অনেক একটু কম্পারেটিভলি একটু জটিল বা ক্রিটিক্যাল। এবং সফটওয়্যার তো আসলে ওই ছোটখাটো সাবস্টেশন ডিজাইন করার জন্য পারচেস করা সম্ভবই না। সো এই জন্য আমরা কি করি, আমরা একটা ফর্মুলা ইউজ করি। এস, এস মানে হলো কি, ক্রস সেকশন এরিয়া অফ এইচটি কেবল, ক্রস সেকশন এরিয়া অফ এইচটি কেবল এস ইকুয়াল টু আই শর্ট সার্কিট কারেন্ট হোল স্কোয়ার, মানে আই স্কোয়ার, ইন্টু স্কোয়ার টি, রুট টি ডিভাইডেড বাই কে। কে হলো কি, কে হলো হচ্ছে বিভিন্ন কেবলের বিভিন্ন রকম ফ্যাক্টর। আমরা যদি এক্সএলপি, এক্সএলপি ইনসুলেশন, এক্সএলপিটা কি, এক্সএলপিটা হলো ইনসুলেশন। এটা আপনি ওই কেবলের ক্লাসে গেলে পাবেন, কেবল কনস্ট্রাকশন ক্লাসে গেলে পাবেন। এক্সএলপিটা হলো ইনসুলেশন। এই এক্সএলপি কেবলের জন্য কে এর ভ্যালু হলো 1.43। আবার যদি আমরা ইনসুলেশন, পিভিসি ইনসুলেশন ইউজ করি, তাহলে কপার, এইটা আর এটা, এই দুটো হলো কপার। কপারের যে কপার, আমার কেবলটা হলো কপারের, বাট ইনসুলেশন হলো পিভিসি। সেক্ষেত্রে আমি কে এর ভ্যালু ইউজ করব 115। ওকে। আবার আমার কেবল হলো মানে কন্ডুইট হলো কপার, বাট ইনসুলেশন এক্সএলপি, তখন আমি কে এর ভ্যালু 143 ইউজ করব। ওকে। আবার যদি এরকম হয় যে না, আমার কেবল হলো অ্যালুমিনিয়াম, হ্যাঁ, অ্যালুমিনিয়াম কেবলও ইউজ হয়। আমার কেবলটা যদি হয়, কন্ডাক্টর যদি হয় অ্যালুমিনিয়াম, এবং ইনসুলেশন যদি হয় পিপিসি, সেক্ষেত্রে আমি কে এর ভ্যালু 94 ইউজ করব। ওকে। তাহলে আসেন একটু ক্যালকুলেশন করি। এখন আমি যদি এই ফর্মুলা অনুযায়ী ক্যালকুলেশন করি, সেটা কি হলো, শর্ট সার্কিট কারেন্ট স্কোয়ার। শর্ট সার্কিট কারেন্ট স্কোয়ার মানে কি, শর্ট সার্কিট কারেন্ট স্কোয়ার মানে হলো দুইবার মাল্টিপ্লিকেশন। ওকে, তাহলে তো স্কোয়ার, আই ইন্টু আই, আই স্কোয়ার, দুইবার মাল্টিপ্লিকেশন ইন্টু স্কোয়ার রুট টি, এস কিউ আর টি, এস কিউ আর টি ডিভাইডেড বাই, আমি একটা আপাতত লিখলাম টু, টু না ওয়ান, ওয়ান ডিভাইডেড বাই, ধরে দিলাম আমার কেবল হলো এখানে এক্সএল পি এর জন্য কত, 1.143। আচ্ছা, এখানে আমি 0.143 কেন লিখছি, এখানে তো বেল হলো 143। এখানে 1.43 লিখছি এই কারণে, ওই কারেন্টের যে ভ্যালুটা আছে এটা কিন্তু কিলো এম্পিয়ারে। ওকে, কিলো এম্পিয়ারে, এটা কিলো এম্পিয়ারে হওয়ার কারণে এখানে এটা ইয়াতে আসে। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, সেটা হলো যে আই স্কোয়ার, সরি, আমি যদি আই স্কোয়ার, স্কোয়ার যদি দেই, তাহলে আসলে ওই তখন আর ইয়া থাকবে না, ফর্মুলাটা হলো মনে হয় এরকম। সরি, এস ইকুয়াল টু আই, সরি, এস ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু টি ডিভাইডেড বাই কে স্কোয়ার, এই পাশে হলো এস স্কোয়ার। সো এখন আমি যদি স্কোয়ার গুলো আসলে উঠায় দিই, তাহলে থাকে হলো এস ইকুয়াল টু কি থাকে, আই আন্ডারস্কোর এস এইচ শর্ট সার্কিট কারেন্ট ইন্টু এস কিউ আর টি, টি ডিভাইডেড বাই কে। এটা হলো ফর্মুলা, সরি আমি ভুলে গেছিলাম। ওকে, এটা হলো আমার ফর্মুলা। আই শর্ট সার্কিট কারেন্ট, স্কোয়ার না। ওকে, স্কোয়ার না। সো এখানে আমার একটা
হবে এত। আচ্ছা, ওকে, এই যেটা এক। আচ্ছা, এটাই হলো আসলে কোষপ্রুট এক্সএলপি এর জন্য। এটা ভিন্ন আসছে কেন, কারণ হলো এটা আসলে এই যে এখানে হবে। ওকে, এখানে আর ক্যালকুলেশন করবো না, এখানে ক্যালকুলেশন করবো। কে ইকুয়াল টু 143। তাহলে আমরা আসেন ক্যালকুলেশন করি অন্যান্য এগুলোর জন্য। এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো, কি দেখতে পাই, যে ট্রান্সফরমারের রেটিং 2250, 400, 630, 1000, ট্রান্সফরমারের রেটিং যাই হোক, এইচটি কেবলের রেটিং একই আসতেছে। এইচটি কেবল, এটা হলো কি এইচটি কেবলের রেটিং। এইচটি কেবলের রেটিং 175 এসকিউএমএম, স্কোয়ার এমএম আসতেছে। কেন আসতেছে? কারণ এইচটি কেবলের রেটিংটা আসলে ওই ট্রান্সফরমারের যে সাইজ, ওই সাইজের উপর ডিপেন্ডেন্ট না, বা ট্রান্সফরমারের যে এইচটি সাইডের কারেন্ট এটার উপরও ডিপেন্ডেন্ট না। এটা ডিপেন্ড করে এই যে দেখেন এই ফর্মুলা, ফর্মুলাটাতেই শুধু, এই ফর্মুলাটা কিসের উপর ডিপেন্ডেন্ট করে? এই ফর্মুলাটা ডিপেন্ডেন্ট করে শর্ট সার্কিট কারেন্ট ক্যারিং ক্যাপাসিটির উপরে, শর্ট সার্কিট কারেন্ট এবং ডিউরেশন। কে, হ্যাঁ, কেটার উপর ডিপেন্ড করে এক্সএল পিপিসি এর উপর, বাট বেসিক প্যারামিটার হলো কি শর্ট সার্কিট কারেন্ট এবং ডিউরেশন। ওকে, শর্ট সার্কিট কারেন্ট এবং ডিউরেশন। তাহলে এখন আমরা কি ওই 250-এর জন্য 175, আবার ওই 2500 কেবি এর জন্য কি 175 এর এসটি কেবল সিলেকশন করবো? না, আমরা আসলে ওরকম করব না। তাহলে আমরা কি করব? সেক্ষেত্রে দেখেন, এখানে আমরা যদি এটা নিয়ে একটু অ্যানালাইসিস করি, বিএসইএন 62271 পার্ট ওয়ান, এই যে ওয়ান দেখতেছেন না, ওয়ান হলো পার্ট ওয়ান, এরকম অনেক পার্ট থাকে, পার্ট টু, পার্ট থ্রি, পার্ট 100 পর্যন্ত, আরো বেশি হওয়া থাকতে পারে। পার্ট ওয়ান সেটা পাবলিশ হয়েছে 2021 সালে। হাই ভোল্টেজ সুইচ গিয়ার এন্ড এ কন্ট্রোল গিয়ার পার্ট এ, অর্থাৎ হাই ভোল্টেজ। ওকে, আমরা এখন আলোচনা করতেছি কি 11 কেবি। 11 কেবি তো হাই ভোল্টেজ। এটা লো ভোল্টেজ বলতে সাধারণত এই যে 400 ভোল্টকে বোঝায়। 11 কেবি হলো এখানে হাই ভোল্টেজ বলতে 11 কেবি থেকে আপ, যে কোনো আপ। আপ বলতে 11 কেবি, 33 কেবি, 132 কেবি, 20 কেবি, 400 কেবি, বা 700 কেবি, যাই হোক, সেটা হাই হাই ভোল্টেজ মানে অনেক। অবশ্য উপরের দিকে ওগুলোকে 400 কেবি থেকে উপরের দিকে এক্সট্রা হাই ভোল্টেজ বলে, কিন্তু আইসি তে সবগুলো আসলে হাই ভোল্টেজ হিসেবে অ্যাড্রেস করছে আর কি। ওকে, তো এখানে কি লেখা আছে, রেটেড ডিউরেশন অফ শর্ট সার্কিট, রেটেড ডিউরেশন অফ শর্ট সার্কিট। এখানে দেখেন, দিস রেটিং ডিফাইন দ্য ইন্টারভেল অফ টাইম ফর হুইচ দ্য সুইচ গিয়ার এন্ড এ কন্ট্রোল গিয়ার ক্যান ক্যারি ইন ক্লোজ পজিশন কারেন্ট ইকুয়াল টু ইটস রেটেড উইথস্ট্যান্ড কারেন্ট। ওকে, দ্য প্রিফারেড ভ্যালু ফর রেটেড ডিউরেশন অফ শর্ট সার্কিট ইজ 1 সেকেন্ড। অর্থাৎ শর্ট সার্কিট কারেন্ট, শর্ট সার্কিট ডিউরেশনের প্রিফারেড মানে রিকমেন্ডেড, ভ্যালু হলো 1 সেকেন্ড। বাট আমরা ইচ্ছা করে এন অল্টারনেটিভ ভ্যালু লোয়ার অর হায়ার দেন 1 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডের চেয়ে কম এবং বেশি আমরা ইউজ করতে পারবো। 0.5 সেকেন্ড, 2 সেকেন্ড এবং 3 সেকেন্ড সর্বোচ্চ। সর্বনিম্ন 0.5, আমরা যদি আইসি ফলো করি তাহলে সর্বনিম্ন 0.5 এবং সর্বোচ্চ 3 এর যে কোনো একটা ভ্যালু আমরা ইউজ করতে পারবো। ওকে, এটা হলো কিসের আইসি, এটা আপনারা একটু ভালো করে দেখে নেন, এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড ভ্যালু। এটা কিন্তু কোনো ওই যে অ্যাজাম্পশন বা আমরা ধরে নিলাম বা আমরা মনে করলাম বা এরকম কিছু না। এগুলো সবকিছু কিন্তু আমি যে লেকচার গুলো নিতেছি প্রত্যেকটাই কি, প্রত্যেকটার একটা কোড রেফারেন্স আছে। ওকে, প্রত্যেকটারই কি আছে, একটা কোড রেফারেন্স আছে। রিকমেন্ডেড ভ্যালু হলো 1 সেকেন্ড, বাট আমরা ইচ্ছা করলে কমও ইউজ করতে পারবো আর একটু বেশিও ইউজ করতে পারবো, সেটা আইসি তো বলে দেওয়া আছে। এখন কথা হলো কখন আমরা কম ইউজ করব, কখন আমরা আসলে বেশি ইউজ করব, এটা একটা ফ্যাক্টর। ওকে, কখন আমরা কম ইউজ করব, কখন আমরা বেশি ইউজ করব। ওকে, এখন দেখেন, এই 250 কেবিএ বা 150 কেবি যে বাসাবাড়ির জন্য যে সার্কিট ব্রেকার, যে সাবস্টেশন গুলো থাকে, এগুলোতে আমরা আরেকটু অপটিমাইজ করার জন্য, অর্থাৎ আমরা যদি আরেকটু অপটিমাইজ করি, সেক্ষেত্রে আমরা 0.5 ইউজ করতে পারবো। আমরা এই 400 কেবিতেও মনে করেন 0.5 ইউজ করলাম। ওকে, আর যখন সেটা 630 চলে আসবে তখন আমরা 1 ইউজ করব। ওকে, সো একই রকম ভাবে যদি সেটা 1000 কেবিএ হয়, সেক্ষেত্রে আমরা শর্ট সার্কিট ডিউরেশন মনে করেন টু টু ইউজ করব।
এরপরে যদি এরকম 2000 কেবিএ বা 2050 কেবিএ হয়, সেক্ষেত্রে আমরা শর্ট সার্কিট ডিউরেশনটা আর একটু বেশি ইউজ করব। এখন হয়তো আপনারা বলতে পারেন যে আমরা এখানে যে একটু কম কেন, এখানে 1 কেন, এখানে 2 কেন, এখানে 3 কেন, একটু বেশি কেন ইউজ করতেছি। এটা হলো আহ, আমরা যে আমরা যে লো ভোল্টেজের ডিস্ট্রিবিউশন সাবস্টেশন, যে আমরা আমাদের যে বাসা বাড়ি বলেন বা হোটেল রেস্টুরেন্ট বা বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য বলেন, এগুলোতে কিন্তু আমরা ট্রান্সফরমারের জন্য কিন্তু আমরা ওই যে কোনো প্রোটেকশন সিস্টেম আসলে ইউজ করি না। যেমন ট্রান্সফরমারে কিন্তু বিভিন্ন ধরনের প্রোটেকশন সিস্টেম থাকে, ডিফারেন্সিয়াল প্রোটেকশন বা রেস্ট্রিক্টেড আর্থ ফল প্রোটেকশন বা স্ট্যান্ড বাই সহ ডিফারেন্ট পটেনশিয়াল, আমরা ওরকম আলাদা কোনো রিলে বেসড কোনো পটেনশিয়াল প্রোটেকশন, মানে রিলে বেসড কোনো প্রোটেকশন সিস্টেম, আমরা এক্সটার্নাল কোনো প্রোটেকশন সিস্টেম ইউজ করি না। ট্রান্সফরমারের নিজস্ব কিছু ইন্টারনাল প্রোটেকশন সিস্টেম আছে, যেমন বুকুলস রিলে বা টেম্পারেচার রিলে, টেম্পারেচার ইফেক্ট সহ। এগুলো হলো মেকানিক্যাল প্রোটেকশন। আর ইলেকট্রিক্যাল প্রোটেকশন হলো সার্কিট ব্রেকার থাকে, সার্কিট ব্রেকারেও কিছু কিছু প্রোটেকশন থাকে, যেমন ওভার কারেন্ট, ওভারলোড বা স্টিক, এরকম কিছু প্রোটেকশন থাকে। বাট আই মিন মানে এক্সটার্নাল রিলে বেস কোনো ওই যে ডিফারেন্সিয়াল প্রোটেকশন, কারেন্ট ট্রান্সফরমারের মাধ্যমে বা রেস্ট্রিক্টেড আর ফলে এই ধরনের প্রোটেকশন সিস্টেম আমরা ইউজ করি না। সেক্ষেত্রে মনে করেন 2000 এম্পিয়ার বা 2000 কেবিএ বা 2.5 এমবিএ, এই ধরনের ট্রান্সফরমার গুলো তো আসলে অনেক প্রাইসই হয়, সার্কিট ব্রেকার সহ অনেক প্রাইসই হয়। ওকে, সো এইগুলোর জন্য আমরা কেবল গুলোর জন্য আমরা একটু বড় সাইজের কেবল রিকমেন্ডেড করি। যেমন এটা শুধু আমরা রিকমেন্ডেড করি বিষয়টা এরকম না, এটা কিন্তু এনএসসি আইএসসি যে কোড, তারাও কিন্তু অল্টারনেটিভ অপশন রেখে দিচ্ছে যে একটু বেশি ইউজ করার জন্য। ওকে, একটু বেশি বড় সাইজের কেবল ইউজ করার জন্য। এখন আমরা যদি ঠিক এই জিনিসটাই আমরা যদি ওই পিভিসি কেবল ইউজ করি, তাহলে কি হবে? সবগুলোতে দেখেন জিরো আসতেছে, আসলে জিরো হবে না, এটা হবে আসলে এটা। ওকে, সেক্ষেত্রে অবশ্যই এখানে একটু চেঞ্জ করতে হবে, 115। ওকে, দেখছেন পিভিসি ইউজ করলে আবার সাইজে বেড়ে যাচ্ছে। এখন কেউ যদি আবার অ্যালুমিনিয়াম ইউজ করতে চায়, যে আমি কপার কেবল ইউজ করবো না, আমি অ্যালুমিনিয়াম ইউজ করবো, অ্যালুমিনিয়াম ইউজ করলে তাহলে কি হবে? 0.0094। অ্যালুমিনিয়াম ইউজ করতে গেলে আরো অনেক বেড়ে যাবে, সাইজটা আর একটু বেশি। হুম, 180। ও, এখানে আসলে ইস্যুটা হলো 0.5-এ চলে আসছে সব। ওই যে আমি যে 0.5 ছিল, এটাতে চলে আসছে 1। ঠিক আছে, তো এইটাতে 0.5। আচ্ছা, এখানে টাইমটাতে চেঞ্জ করতে হবে। 1 এখানে কত ছিল? 2 এখানে, 2 এখানে, 3 এখানে, 3 এখানে, 3। তো এরকম ভাবে এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে। এখানে 0.5, এখানে 0.5, এখানে হলো 1, 1, এখানে হলো কত দিয়েছিলাম? 2, এখানে হলো 3। ওকে, সো আশা করি এই জিনিসটা আপনাদের অনেক কাজে লাগবে। এখন আমরা তো এখানে এখানে আমরা কেবল সাইজ সিলেকশন করলাম এস। ওকে, এস, এই বিভিন্ন কে এর ভ্যালুর জন্য এস, মানে ক্রস সেকশন সিলেকশন করলাম। এখন এই ক্রস সেকশন গুলো দেখে আমরা ওই যে এই ক্রস সেকশনের যে কেবল, এইচটি কেবল, সেখান থেকে আমরা দেখব এই কারেন্ট ক্যারিং ক্যাপাসিটির সাথে আমরা কম্পেয়ার করব যে এগুলো আসলে ম্যাচ করে কিনা। অর্থাৎ আমরা যখন এইচটি কেবল সিলেকশন করব, এটা হলো সাইজিং করব, এইচটি কেবল যখন সাইজিং করব, তখন আমরা শর্ট সার্কিট কারেন্ট, সেটা কিসের কারেন্ট? গ্রিডের। আমরা যে গ্রিডের সাথে আমার ট্রান্সফরমারটা কানেকশন থাকবে, সেই গ্রিডের শর্ট সার্কিট কারেন্ট এবং শর্ট সার্কিট ডিউরেশন। শর্ট সার্কিট ডিউরেশনটা আমি কোথায় থেকে পাইছি?
শর্ট সার্কিট ডিউরেশনটা আমি এনে আইসি থেকে নিচ্ছি। ওকে, আইসি থেকে নিচ্ছি, আইসির যে বিলো। সো এখানে আমার কেবল সাইজিং এর জন্য আবারও বলি, আমি কেবল সাইজিং এর জন্য আমার গ্রিডের শর্ট সার্কিট কারেন্ট এবং শর্ট সার্কিট ডিউরেশন ফ্রম আইসি থেকে নিব। যে এখানে তিনটা চারটা ভ্যালু দেওয়া আছে, কখন কোন ভ্যালুটা ইউজ করব আমি একটা গাইডলাইন হিসেবে দিছি, এটাকে আপনারা একটা গাইডলাইন হিসেবে ধরতে পারেন। তারপর আপনারা হাউস ওনারের সাথে, হাউস ওনার যদি বলে যে না আমি এসটি কেবল একটু বাড়ায় দেন, সমস্যা না, আপনারা এটা বলবেন যে শর্ট সার্কিটটা যেহেতু এখানে অনেক বেশি প্রোটেকশন সিস্টেম নাই, এসটি কেবল পুড়ে যেতে পারে কোনো কারণে যদি বেশি কারেন্ট ফ্লো করে। সো আপনারা সেটা ইয়ে করবেন, এইভাবে আপনারা এই সাইজিং সাইজিং ক্যালকুলেট করবেন। ওকে, সাইজিং ক্যালকুলেট করবেন। তারপর সিলেকশনের জন্য এখন কোন কেবলটা আপনারা সিলেকশন করবেন, একটা কেবল মনে করেন আপনি সিলেকশন করবেন, তখন দেখবেন এই কেবল গুলো কিন্তু 11 কেবি, এটা কিন্তু আবার এইচটি কেবল 11 কেবি ভোল্টেজ, ভোল্টেজ রেটিং কিন্তু 11 কেবি। ওকে, সো 11 কেবি ভোল্টেজের কেবল 123 আসছে, তো 123 তো আর পাওয়া যাবে না, হয়তো 120, 120 SQMM স্কোয়ার এমএম, এখানে 120, এখানে 174, 174 তো পাওয়া যাবে না, তো 185 নিতে হবে। 247, 247 তো পাওয়া যাবে না, সেক্ষেত্রে হয়তো 240 নিতে পারেন, 302, 300 নিতে পারেন, 300 নিতে পারেন। ওকে, এরকম আর কি, যে কাছাকাছি যে সাইজ পাওয়া যাবে সেই সাইজ 150, 53-এর মধ্যে 150, 150, 217, এখানে আপনি 200 নিলেন, 300, এখানে 376 আসছে, এখানে আবার 300 নিলে হবে না, এখানে আপনি 400 নিবেন, এখানে আপনি 400 নিবেন। ওকে, এখানে 180, 200, 200, এখানে 280 বা যে সাইজ এভেলেবেল সেটা, এখানে 400, এখানে 450 নিতে পারেন, 450 নিতে পারেন, বা এভেলেবেল সাইজ যেটা থাকে সেটা আপনি নিবেন। তবে এই প্রত্যেকটারই আবার যে কেবলটা আপনি নিবেন সেটার ওই যে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি কত, এগুলো একটু দেখবেন ওখানে লাস্টে। ওকে, লাস্টে আপনি দেখবেন আপনার যে কারেন্ট রিকোয়ারমেন্ট, যে কারেন্ট, সেই কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি মিট করে কিনা। অর্থাৎ সাইজিং ক্যালকুলেট করব, আবারও বলছি আমি সাইজ ক্যালকুলেট করব হলো গ্রিডের শর্ট সার্কিট কারেন্ট এবং আইএসসি থেকে পাওয়া যে ভ্যালুগুলো, ডিউরেশন গুলো পাইছি সেগুলোর উপর ভিত্তি করে। আর করে সাইজ ক্যালকুলেট করবো, সাইজ ক্যালকুলেট করে তারপর এই ভোল্টেজ 11 কেবি ভোল্টেজ রেটিং এর কেবল সিলেক্ট করবো। আমি 120 × 120 স্কোয়ার এমএম এর এই কেবলটা আমি ইউজ করবো, এই কোম্পানির কেবলটা ইউজ করবো। তারপর ওই যে কোম্পানির ক্যাটালগ থেকে আপনি ওই কেবলের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি পাবেন। ওকে, ওই কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি এটা মিট করে কিনা। এবং শুধু তাই না, এখানে আবার শর্ট সার্কিট রেটিং, আপনি যে কেবলটা সিলেকশন করলেন সেই কেবলটা, এই তো এই কেবল, এই কেবলটা যেহেতু আপনি 25 SQMM ধরে ক্যালকুলেট করছেন, সো এই কেবলটা 25 স্কোয়ার এমএম এর কিনা, সরি 25 কিলো এম্পিয়ার এর কিনা, এটাও একটু সিলেকশন করবেন। কারণ বিভিন্ন কেবলের আবার বিভিন্ন শর্ট সার্কিট কারেন্ট রেটিং এর জন্য তৈরি করা থাকতে পারে। মনে করেন আপনি ক্যালকুলেশন করছেন 25 শর্ট, মনে করেন আপনি ক্যালকুলেশন করছেন সেক্ষেত্রে শর্ট সার্কিট কারেন্ট ধরছেন 25, কিন্তু এমন একটা কেবল আপনি সিলেকশন করছেন যে কেবলের শর্ট সার্কিট কারেন্ট রেটিং দেওয়া আছে 16 কিলো এম্পিয়ার, মানে 16 কিলো এম্পিয়ার অথবা 20 কিলো এম্পিয়ার, তাহলে তো আসলে হলো না। যে আপনাকে সিলেকশন করতে হবে যে প্যারামিটার দিয়ে আপনি ক্যালকুলেশন করছেন সেই প্যারামিটার অনুযায়ী আপনাকে কেবলও সিলেকশন করতে হবে। ওকে, এখন এখানে কিন্তু আমি ওই যে কেবলের একটা নাম লেখা ছিল সেটা আমি কিন্তু ডিলিট করে দিয়েছি প্রথম দিকে, দেখছেন? কারণ সেটা নিয়ে আমি অন্য একটা লেকচারে আলোচনা করব, কেবল কনস্ট্রাকশন নিয়ে মনে হয় আলোচনা, একটা লেকচার নেওয়া আছে। তারপর কেবল সাইজিং নিয়ে একটা লেকচার হলো, তারপর হলো আরেকটা কেবল সিলেকশন একটা লেকচার নিয়ে আমি আবার একটা লেকচার নিব। ওকে, ইন্ডিভিজুয়াল লেকচার নিচ্ছি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। সবগুলো যদি একই সাথে একসাথে বলা শুরু করি, বলা হয়, তাহলে আসলে একটা হেফাজত হয়ে যায় এই জিনিসটা। ওকে, তো ভালো থাকেন সবাই। এই পর্যন্তই হলো এইচটি কেবল ক্যালকুলেশন। ওকে, এইচটি কেবলের ক্যালকুলেশন এই পর্যন্তই। এখন এলটি সাইট, আমরা যদি এলটি সাইটের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি ক্যালকুলেশন করি, এটা তো থাকলোই, আমি আর একটা শীট নেই, এটা এইভাবে থাকলো।
এখন এলটি সাইডের কারেন্ট, যে ক্যাবেল, সেই ক্যাবেলের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি বের করতে হলে প্রথমে কি করতে হবে? এলটি সাইডের কারেন্ট বের করতে হবে। ওকে, তারপর হলো এলটি সাইডের ভোল্টেজ, তারপর হলো এলটি সাইডের শর্ট সার্কিট কারেন্ট। এখন এখানে আরেকটা বিষয় আছে। আমরা কিন্তু এলটি সাইডের ওই যে সার্কিট ব্রেকার সিলেকশনের সময় আমি দেখাইছিলাম যে এলটি সাইডের শর্ট সার্কিট কারেন্ট ক্যালকুলেশন করার জন্য পার্সেন্ট অফ জেড বা পার্সেন্ট অফ ইম্পিডেন্সের উপর ডিপেন্ডেন্ট। ওকে, পার্সেন্ট অফ ইম্পিডেন্স, পার্সেন্ট অফ ইম্পিডেন্সের উপর ডিপেন্ডেন্ট, সেটা কিন্তু ফিক্স না। ওকে, এটাকে এসটি সাইডে কেন ফিক্স? কারণ এটি সাইডে তো গ্রিডের সাথে কানেক্টেড, গ্রিড তো একটাই। বাট এলটি সাইডে সেটা ট্রান্সফরমারের পার্সেন্ট অফ ইম্পিডেন্সের উপর ডিপেন্ডেন্ট। কি ডিপেন্ডেন্ট? সেটা আমি এখানে নিয়ে আসি, কাট করে এখানে নিয়ে আসি। ওকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। কেবিএ রেটিং এত, এলটি সাইডে ভোল্টেজ হলো কত? 0.4, 0.4 এই ধরি, 0.4। ওকে, দেখছেন এলটি সাইডে কারেন্ট এখন বেড়ে গেছে। এলটি সাইডের কারেন্ট হলো এত, ভোল্টেজ কত? 400 ভোল্ট ধরছে। 415 না ধরে 400 ধরছে, কারণ হলো যে ভোল্টেজ লস টস থাকে, একটু কম ভ্যালু ধরলে কারেন্টটা একটু বেশি হবে, ক্যালকুলেশনটা এক্স্যাক্টলি হবে আর কি। এখন শর্ট সার্কিট কারেন্ট কত হবে তাহলে? শর্ট সার্কিট কারেন্ট হবে ফুল লোড কারেন্ট ডিভাইডেড বাই পার্সেন্ট অফ ইম্পিডেন্স। ওকে, পার্সেন্ট অফ ইম্পিডেন্স ফোর মানে কি? ফোর মানে হলো অ্যাকচুয়ালি পয়েন্ট পয়েন্ট জিরো ফোর। ওকে, 0.04। একই রকম ভাবে যদি আমি এটা ক্যালকুলেট করি, এখানে 0.04, এখানে হলো 0.606, এটা সিক্স, এখানে হবে কি 0.8, এখানে হবে কি বলেন? 0.1। কেন মানে কি? 0.1 হবে, 1 হবে। ওকে, এটা কিন্তু কি আসলো? এম্পিয়ারে আসলো। ওকে, এখন আমি যদি এটাকে কিলো এম্পিয়ারে বের করতে চাই, তাহলে আবার কি করতে হবে আমার? এই সবগুলোকে 1000 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, যদি ভাগ করতে হবে। ওকে, এটা হলো কি আমার কিলো এম্পিয়ার। ওকে, এই আর একটু সুন্দর করে এ করি। ওকে, কিলো এম্পিয়ার। এখন এলটি সাইটে আমি যখন কেবল সিলেকশন করব, সেক্ষেত্রে আমি ওই শর্ট সার্কিট কারেন্টের চেয়ে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটির উপরে ফোকাস দিব বেশি। ওকে, কারেন্ট ক্যারিং ক্যাপাসিটির চেয়ে কি, যেমন আমি যখন এলটি সাইডে, এইচটি সাইডে কেবল সাইজিং করছিলাম, সেই সময় শর্ট সার্কিট কারেন্ট এবং ওই যে কে এর ভ্যালুর উপরে এবং শর্ট সার্কিট কারেন্ট, শর্ট সার্কিট ডিউরেশনের উপরে বেশি ফোকাস দিছি। ওকে, শর্ট সার্কিট কারেন্ট এবং ডিউরেশনের উপরে ফোকাস দিয়ে এইচটি সাইডের কেবল ক্যালকুলেশন করছি। ওকে, এখন আপনারা এলটি সাইডে যখন আমি কেবল ক্যালকুলেশন করব, সেক্ষেত্রে আমি শুধু কারেন্ট ক্যারিং ক্যাপাসিটির উপরেই ফোকাস দিব। ওকে, এই 350 এম্পিয়ার। কাজে আমাদের যে এলবি যে বিভিন্ন আমাদের যে কোম্পানি আছে, আমি কোন কোম্পানির নাম বলতে চাচ্ছি না, তাহলে এটা একটা অ্যাডভার্টাইজের মতো হয়ে যেতে পারে, বা বলাও কোনো সমস্যা নাই। বিআরবি, বিবিএস, পলি, এসকিউ, বিভিন্ন ধরনের কেবল আছে না? ওই ক্যাবেলের যে ক্যাটালগ আছে, এই ক্যাবেলের ক্যাটালগ থেকে আমার এই 350, মনে করেন আমার আমার যদি আমার সাবস্টেশনের সাইজ যদি 250 হয়, তাহলে আমার এলটি সাইডে যে ক্যাবেল লাগবে সেই ক্যাবেলের সাইজ হইতে হবে 360 mm²। এখন 360 mm² তো পাবো না, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমি হয়তো 400 mm² নিব। ওকে, এখানে কত লাগবে? এখানে লাগবে হলো আমার, এখানে যেহেতু দেখেন ক্যাপাসিটর ট্রান্সফরমারের সাইজ বেড়ে গেছে, এটা বেড়ে গেছে 577 mm² বা স্কোয়ার। ওকে, সো এখন 577 না পারলে আমি আপার সাইজে যাব, এখানে হলো 900। এখন 900 আমি আসলে নিব না, 900-র ক্ষেত্রে কি করব? 900-র ক্ষেত্রে আসলে অনেক বড় সাইজের, মোটা সাইজের কেবল হয়ে যাবে এগুলো। নাড়া মানে মেনটেনেন্স বা ইনস্টলেশন অনেক কস্টলি হয় বা ঝামেলা হয়। সেক্ষেত্রে আমি হয়তো টু রান ইউজ করব, টু রান, দুইটা রান আমি ইউজ করব। এখন টু রান ইউজ করলে আবার
এখানে কিছু গ্রুপ ফ্যাক্টরের একটা ইস্যু আছে। ওই গ্রুপ ফ্যাক্টরের একটা ইস্যু আছে। সো ওই ইস্যুটা নিয়ে যদি আমি একটু আলোচনা করব, টেবিলের আমি যে আরেকটা লেকচার নিব, ওই লেকচারে আমি ওই গ্রুপটা নিয়ে আলোচনা করব। আরো কিছু ইম্পিরে শুধু ওই গ্রুপ ফ্যাক্টর না, আরো টেম্পারেচারের কিছু ইস্যু আছে, সোয়েল রেজিস্টিভিটি। যেমন আমরা যে বাসা বাড়িতে যেগুলো ইনস্টল করি, যে এল সাবস্টেশন, এই সাবস্টেশন গুলো নিয়ে আসলে টেম্পারেচার বা সোয়েল রেজিস্টিভিটি এগুলো নিয়ে খুব বেশি একটা ইম্প্যাক্ট পড়ে না, কারণ এগুলো সাধারণত এয়ারি বা ফ্লোরের উপর দিয়ে বা অল্প একটু ডেপথে আসে। বাট ইন্ডাস্ট্রি গুলোতে অনেক সময় এরকম হয় যে সাবস্টেশন এক জায়গায় একটু দূরে, অনেক দূরে আমাদের কেবল টেনে নিয়ে যেতে হয়। অনেক সময় হয়, সব সময় হয় এরকম না, বাট অনেক সময় হয়। তা আমি এরকম একটা ওর্স্ট সিনারিও মানে হলো যে আমার সাবস্টেশন থেকে আমার যে ফ্যাক্টরিটা হয়তো 500 মিটার দূরে বা 300 মিটার দূরে, সেক্ষেত্রে আমি আসলে কিভাবে নিয়ে যাব, ওরকম একটা এক্সাম্পল আমি নেক্সট লেকচারে দিব, যাতে আপনারা মানে ওর্স্ট একটা এক্সাম্পল যদি দেই, তাহলে আপনারা হয়তো আহ, ভালোগুলো ইয়া করতে পারবেন। ওকে, তো যাই হোক, কেবল কিভাবে সাইজিং করতে হয়, ওকে, কেবল সাইজ কিভাবে ক্যালকুলেট করতে হয়, এখানে দেখেন এইচটি সাইডে কিন্তু আমি স্কোয়ার বের করে দিয়েছি, এত স্কোয়ার এত স্কোয়ার বাট এখানে কিন্তু আমি স্কোয়ার বের করি নাই। এখান থেকে আমি কি করছি, এখানে আমি বের করছি হলো এলটি সাইডের কারেন্ট, এলটি সাইডে কারেন্ট বের করতে। সো এখন এই কারেন্টের উপর ভিত্তি করে, এখানে যে কারেন্ট, এলটি সাইডের কারেন্ট, এই কারেন্টের উপর ভিত্তি করে আপনি ওই এলবি এর যে এল লো ভোল্টেজের যে কেবল সাপ্লায়ার, তাদের ক্যাটালগ থেকে দেখে আপনি ক্রস সেকশনটা সিলেকশন করে নেবেন, ক্রস সেকশন সিলেকশন করে নেবেন। ওকে, আমি একটু গাইড হেল্প করতে পারি আপনাদেরকে, যদি ক্রস সেকশন যদি এস হয় 360, এটার জন্য হয়তো 400 এস কিউ স্কোয়ার হইতে পারে। এটার জন্য হয়তো 600, এখন 600-তে গেলে হয়তো একটু হয়ে যাবে, এই জন্য বলে অনেক বেশি হয়ে যাবে। এটা আসলে এভাবে করা যাবে না, কারণ হলো এখানে আমি যখন একটা, আমি যদি এটা টু রান, হ্যাঁ আমি যদি এটা টু রান ইউজ করি, টু রান, দুইটা রান মানে দুই সেট কেবল, সেক্ষেত্রে আমার ওই যে আমি যদি মনে করেন এখানে 300 স্কোয়ার এর কেবল সিলেকশন করলাম, তখন ওই 300 স্কোয়ার এর যে কেবল, সেই কেবল কত এম্পিয়ার কারেন্ট ক্যারি করতে পারে, সেটাও এখানে আসতে হবে। যেমন একটা এক্সাম্পল দিতে পারলে হয়তো ভালো হইতো আপনাদের জন্য। তো দেখে তো উম, এই যে, এটা একটা সেট আপনারা হয়তো অনেকে দেখে থাকতে পারবেন। এটা হলো যে কি যে আমাদের অ্যাক্রোড না কি যেন আছে, ছিল, ওদের কাছ থেকে এটা নিয়ে আর কি। আমরা এইচটি কেবল হিসেবে সাধারণত এনওয়াইওয়াই সিঙ্গেল কোর এটা ইউজ করি, এনওয়াইওয়াই সিঙ্গেল কোর। ওকে, তো এখন আমার এম্পিয়ার রেটিং কত, ও সরি, এখানে তো একটা ইস্যু আছে। এখানে যেটা আছে 360, 360 কিন্তু এম্পিয়ার, এটা কিন্তু সরি, এটা কিন্তু ওই যে স্কোয়ার না, 360। তাহলে 360 এম্পিয়ারের জন্য, 360 এম্পিয়ারের জন্য আমার কতটুকু কেবল দরকার, এটা হলো কি এম্পাসিটি অফ কন্ডাক্টর ফর কেবল সিলার ফিউজ, 360, 360 তো আমি ওই যে 368, 368-তে কত আসে কারেন্ট রেট, ডিরেটেড ভ্যালু এম্পাসিটি অফ ফিউজ এন ইয়ার, 368, তাহলে কত আসে 185, 185 অথবা 240, আপনি সিলেকশন করতে পারেন। 185, 185 SQMM ওর 240 SQM। এটা নির্ভর করবে ওই জন্য একটা ইনস্টলেশনের উপর। আমি বলছি না আপনাদেরকে যে ইনস্টলেশনের কাছে টেম্পারেচার, ডেপথ অফ ডেপথ কতটুকু নিচে দিয়ে ইনস্টল করলেন, সেটার উপর ডিপেন্ডেন্ট করে। আর একটা বিষয় হলো এখানে, এখানে যে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা দেওয়া আছে, এই যে দেখেন কারেন্ট ক্যারিং 35 ডিগ্রি ইয়ারে, আমি যদি এটা নিই 368, 460, অর্থাৎ এটা না, এটা হলো আমার সার্কিট ব্রেকার বা সিলেকশনের জন্য, এটা হলো 460। ওকে, সো 185 ইয়ারে। সো ইয়ার, আমি যদি ইয়ারে অর্থাৎ ফ্লোরের উপর দিয়ে জাস্ট ফেলে রাখি,
তাহলে 460, তাহলে আমার 185 দিয়ে না। বাট আমি যদি এটা গ্রাউন্ড মাটি আন্ডারগ্রাউন্ড দিয়ে নিয়ে আসি, সেক্ষেত্রে আমারও যে বিভিন্ন ফ্যাক্টর ফ্যাক্টর আসবে, টেম্পারেচার ইম্প্যাক্ট আসবে, সোয়েল রেজিস্টিভিটি ইম্প্যাক্ট আসবে, এই জিনিসগুলো আসবে। ওকে, একই রকম ভাবে আমি যদি ওই যে 577 এম্পিয়ার, এখন দেখেন এখানে 577 এম্পিয়ার, আমি সাধারণত এটা চেক করি না, আমি সাধারণত এইটাই আমি চেক করি, ওই যে ডিরেটেড ভ্যালু দেখছেন এখানে, কিন্তু ওই যে ডিরেটেড ভ্যালু ওরা একটা সাজেশন দিছে আর কি, ডিরেটেড ভ্যালু। এখন এই ডিরেটেড ভ্যালুটা যদি আপনি নিজে ক্যালকুলেট করে নেন, তাহলে দিস ইজ ফাইন। আপনি যদি ক্যালকুলেট করতে পারেন ইজ ওকে। আর যদি মনে করেন যে না, ডিরেটেড ভ্যালু আপনি ক্যালকুলেট করবেন, আপনি এখান থেকে নিয়ে নেবেন সরাসরি, তাহলে আপনি কত আসছিল যেন এখানে 360, 360 আসছিল, সেক্ষেত্রে আপনি এখানে যদি 368, খুবই মার্জিন হয়ে যায়, আপনি ওই 440-তে যাইতে পারেন, 240। অর্থাৎ আপনি নিজে যদি ডিরেটিং ফ্যাক্টর গুলো ক্যালকুলেট করতে না চান, তাহলে ওই যে যা আসে এক্সাইজ হায়ার দিয়ে বসায় দিতে পারেন। একই রকম ভাবে কত আসছিল এটা, 577। এখন 577 তো নাই, 616, 616-এর জন্য যে 400 স্কোয়ার mm, 400 mm স্কোয়ারের কেবল ইউজ করা, ইনস্টলেশন করা সম্ভব। SQ mm স্কোয়ার এর কেবল ইনস্টলেশন করা সম্ভব, কোনো সমস্যা নাই। বাট এর পরের ভ্যালুটা হলো কি 909। 909-এ দেখেন এখানে আসলে নাই, 630, 800 এত। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? সেক্ষেত্রে আমাদের করণীয় হলো আমি হাফ করে নিব, অর্ধেক করে নিব। তা আমার কত এখানে 909, 909-এর হাফ করলে আমার কত 450 আসে, 444। কিন্তু আমি এইটা নিব না, আমি নিব হলো 512। কেন আমি 512 নিব সেটাও আমি বলে দিচ্ছি আপনাদেরকে। কারণ আমি যখন এই দুইটা সার্কিট ইউজ করব, তখনই সেটা একটা গ্রুপ ফ্যাক্টর বলে একটা কথা আছে, এই গ্রুপ ফ্যাক্টরটা চলে আসবে। ওকে, গ্রুপ ফ্যাক্টরটা 2 × 512 ইন্টু দুই, গ্রুপ ফ্যাক্টর কত, 2 রান, 2 রান, অর্থাৎ 2 সেট কেবল। কেবল যদি 2 সেট হয়, আমার স্মরণ নাই, সম্ভবত এই গ্রুপ ফ্যাক্টরটা 87.87। দেখছেন, আমার প্রয়োজন হলো 909, প্রয়োজন হলো 909, বাট আমি 512 নিচ্ছি। 512 নেওয়ার পরেও আমার এখানে ওই 890 আসছে, মানে 100 এম্পিয়ার কম আসছে। এখানে যেহেতু 100 এম্পিয়ার কম আসছে, সো এটা না নেওয়াটাই বেটার। আপনি ওই 400 স্কোয়ার, মানে আই মিন কত এখানে 616, আপনি ওই এখানে 512 না নিয়ে 616 নিতে পারেন। ওকে, 616 নিতে পারেন, সেক্ষেত্রে হয়তো একটু বেশি হয়ে যাবে। বাট একটু বেশি হয়ে গেলে, এখন এখানে আরো ফ্যাক্টর আছে, এখানে আরো কিছু ইস্যু আছে এই ক্যালকুলেশন করার সময়। যেমন আমার সাবস্টেশনের সাইজ হলো 630, বাট আমি কিন্তু অলরেডি ওই যে 20%, আমি যখন সাবস্টেশনের সাইজ ডিজাইন করছি তখন কিন্তু অলরেডি আমি 20% হায়ার ধরছি। অর্থাৎ আমার লোড, ওই যে আমি এর আগে কিন্তু ক্যালকুলেশন করছিলাম, আমার লোড ছিল 800 kVA, বাট আমি ট্রান্সফরমারের সাইজ নিয়েছিলাম কত, /0.8। আপনাদের স্মরণ আছে কিনা, আগের লেকচার গুলো দেখলে এটা পাবেন। আমার ট্রান্সফরমারের সাইজ হলো কত, আমার লোড হলো 800 কিলোওয়াট ছিল। 800 কিলোওয়াটকে আমি কি কি করছিলাম, 800 কিলোওয়াট / 0.8, 800 কিলোওয়াট / 0.8, 1000 kVA। ওকে, 800 ছিল কি আমার, আগের লেকচার গুলো দেখবেন এটা আছে, কিলোওয়াট। 800 কিলোওয়াটকে আমি কি করছিলাম, কেভিএ তে কনভার্ট করছিলাম। তারপর সাবস্টেশনের সাইজ নির্ধারণ করছিলাম যে 25% বেশি। অর্থাৎ আমার এই যে সাবস্টেশনের সাইজ গুলো, এগুলো যদি অলরেডি 25% বেশি হয়ে থাকে, অলরেডি 25% হাই, সেক্ষেত্রে আপনি ওই যে 500 এম্পিয়ার 512 নিতে পারেন, 512 নিতে পারেন। কারণ আপনি যদি এখান থেকে 25%, কারণ এখানে তো একটা কস্টিং এরও একটা ইস্যু আছে, তো ইন্টু 0.08, বা 725, আমি যদি 80%, না আমার ট্রান্সফরমার তো এটা 100%, বাট আমার লোড হলো 80%, তা আমার এটা ফুল লোড, ফুল লোড মানে কি, 100% লোড হলো 909, আমি যদি 80% লোড ধরি, তাহলে কত আসে, 727। সে আমার আমার যে, আমি যদি এখানে 520 এম্পিয়ারের কেবল নেই, তারপর 2 সেট নেই, সেখানে যদি আমি গ্রুপ ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করি, তারপরেও আমার কারেন্ট আসতেছে কত, 890। সো আমার অ্যাকচুয়াল প্রয়োজন 727, তার মানে অনেক বেশি আছে। সো আমি এটা নিতে পারি। ওকে, এটা আমি নিতে পারি।
একই রকম ভাবে এই যে 1450 জন্য তাহলে কি করবেন? 1450-এর জন্য তাহলে 3 সেট নিয়ে নিতে হবে। এখানে যেহেতু 9 সেট, 900 এম্পিয়ারের জন্য যেহেতু 2 সেট নিছি, এখানে আমি 3 সেট, এখন 3 সেট নিলে কিন্তু গ্রুপ ফ্যাক্টর আর 87 থাকবে না। এটা আমি সম্ভবত আমি অন্য একটা লেকচারে দেখাবো গ্রুপ ফ্যাক্টরটা। আর আপনারা যে কেবল ক্যাটালগ ইউজ করবেন, সেই কেবল ক্যাটালগ গুলোতেও এই গ্রুপ ফ্যাক্টর গুলো দেওয়া থাকে, ওখান থেকে আপনারা ভ্যালু গুলো নিয়ে নেবেন। এরপরও আমি আইএসসি তে কি ভ্যালু দেওয়া আছে গ্রুপ ফ্যাক্টরে বা এনএসসি তে কি ভ্যালু দেওয়া আছে, সেটা নিয়ে আমি নেক্সট লেকচারে দেখাবো আপনাদেরকে। আজকে দেখাইতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু নেক্সট লেকচারে আপনি আপনাদেরকে দেখাবো, প্রয়োজনে এটা আমি আবার একটা রিভিউ ক্লাস নিব। ওকে? কত আসলো? 1200 এত। এটা যদি 1200 হয়, আমি যদি এটার 80% করি তাহলে কত হয়? 1154। ওকে, 1154, এখানে 1277। সো আমার কোনো সমস্যা নাই। বাট এক্ষেত্রে দেখেন ওই যে 2800 2886 এম্পিয়ার, 2886 এম্পিয়ার, তার মানে আমি যদি এখানে 512, মানে কি? 512 বলেন তো? 512 মানে হলো আমি 300 স্কোয়ার এর কেবল ইউজ করতেছি, 300 স্কোয়ার এর কেবল ইউজ করতেছি। ওকে, এর জন্য আমি 512 নিতেছি। তা আমি যদি 616 বা 400 স্কোয়ার কেবল ইউজ করি, তাহলে আমি এখানে 616, অর্থাৎ আমি 400 স্কোয়ার কেবল ইউজ করতেছি। ওকে, 600 স্কোয়ার কেবল ইউজ করতেছি। এই সমস্ত ক্ষেত্রে এখানে যেহেতু অনেক বেশি, এক্ষেত্রে আমি 600 স্কোয়ার কেবল ইউজ করব। এক্ষেত্রে আমার মনে করেন সার্কিট হলো 5টা সার্কিট যদি নেই, তাহলে এখানে আরো অনেক কমে আসবে, ড্রাস্টিক্যালি কমে যায়। ওকে, ড্রাস্টিক্যালি কমে যায়। এরপরেও দেখেন এটা আসলে হচ্ছে না। সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে আমি ওই যে আমরা হয়তো বিপিটি ইউজ করতে পারি, আমরা এলবি সাইডে বিপিটি ইউজ করতে পারি। ওকে, যদি অনেক বেশি কারেন্ট হয়, এরকম 2800 বা 3700 অনেক বেশি কারেন্ট হয়, সেক্ষেত্রে আমরা বিপিটি ইউজ করতে পারি। ওকে, যাই হোক, এইটা নিয়ে আমি আর একটা লেকচার নিবো ইনশাল্লাহ, ওই লেকচারে আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকুন সবাই। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।